সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। বিজেপির কথায় বেআইনি একতরফা রায়, চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার। মঙ্গলে ফের বঙ্গে অমিত শাহ, উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জোড়াসভার প্রস্তুতি। এমনি দিনে বাঘিনী আর ভোট হয়ে গেলেই বিড়াল, মমতাকে কটাক্ষ দিলীপের। কাতির প্রার্থীর নাম ঘোষণা, রাজ্যের 42 আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত বাম কংগ্রেসের। আইএসএফে বড়সড় ভাঙন, ভাওতাবাজির দল, অভিযোগ তুলে তৃণমূলে যোগ। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ খবর সবার আগে দেখার জন্য। বিজেপির কথায় বেআইনি একতরফা রায়, চাকরিহারাদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এদিন 22 এপ্রিল ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ মোট 25,753 জনের চাকরি বাতিল করলেন। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে আগামী দিনে সুপ্রিম কোর্টের মামলা করা হবে, এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথা, এই রায় বেআইনি, আমরা এই রায় মানি না। আমি বিচারকদের কিছু বলছি না, কিন্তু রায়ের বিরুদ্ধে বলতেই পারি, সেটা আমার গণতান্ত্রিক অধিকার। বিজেপির কথায় এই রায় হয়েছে একতরফা রায়। বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদে। আগে একজন বিচারপতি ছিলেন না, বিজেপিতে যোগ দিলেন, এই মামলা তার করা। আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব, চাকরি হারারা চিন্তা করবেন না, আমি পাশে রয়েছি। ঠিক সেরকমই কলকাতা হাইকোর্টের এই রায়কে একেবারেই স্বাগত জানাতে নারাজ সিদ্ধার্থ মজুমদার। তার কথায় 5,000 অযোগ্যকে সামনে রেখে যেন 26,000 জনের চাকরি না বাতিল হয়। তিনি বলেছেন, 300 পাতার রায়, এর মধ্যে অনেক খুঁটিনাটি পয়েন্টস আছে, সব জেনে মন্তব্য করব। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেলই বাতিল ঘোষণা করেছে আদালত। প্রায় 26,000 যাদের চাকরি গেল, তাদের প্রাপ্য বেতন 12% সুদসহ আগামী 4 সপ্তাহের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের মধ্যে এই রায় নিঃসন্দেহে রাজ্যের কাছে এক বড় ধাক্কা। বিচারপতি দেবাংশু বসাক জানান, এসএসসি সংক্রান্ত সব মামলাই গ্রহণযোগ্য। রায় ঘোষণা করে হাইকোর্ট এসএসসি মামলায় সব নিয়োগ বাতিল করার নির্দেশ দেয়। এর ফলে 26,000 চাকরি বাতিল হয়েছে। এই মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই। পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান বিচারপতি। OMR শিট দ্রুত এসএসসির সার্ভারে আপলোড করার নির্দেশ দেওয়া হয়। সোমা দাস নামের এক চাকরি প্রার্থীর চাকরি বহাল থাকবে, তিনি ক্যান্সার আক্রান্ত, তাই মানবিকতার খাতিরে তার চাকরি বাতিল করা হবে না। কিন্তু এবার প্রশ্ন তুলেছে, দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে অনশন চালিয়ে যাচ্ছে এসএসসি চাকরি প্রার্থীদের একাংশ। তাদের বক্তব্য, অযোগ্যদের চাকরি বাতিল হলো, কিন্তু যোগ্য চাকরি প্রাপকদের কি হবে, তাই আদালতের পরবর্তী নির্দেশের দিকে তাকিয়ে রয়েছে তারা। মঙ্গলে ফের বঙ্গে অমিত শাহ, উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জোড়াসভার প্রস্তুতি। রবিবার এলেন, তবে সবাই পৌঁছতে পারলেন না। দার্জিলিংয়ের সবাই ফোনে পৌঁছল তার বার্তা। প্রতিকূল আবহাওয়ার কারণে শিলিগুড়ি থেকে ফিরে গেলেন অমিত শাহ। তবে এদিন ফিরে গেলেও ফের মঙ্গলবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী শুক্রবার দেশ জুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। ইতিমধ্যে রাজ্যের দ্বিতীয় দফার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে কেন্দ্রে ভোটের জন্য জোর কদমে প্রচার শুরু করেছে শাসক বিরোধী শিবির। চলতি সপ্তাহের গরমের দাপটের সঙ্গেই রয়েছে বাংলায় হাই ভোল্টেজ রাজনীতির উত্তাপও। বিজেপি সূত্রে খবর, 23 এপ্রিল উত্তরবঙ্গে জোড়াসভা করবেন অমিত শাহ। ইংলিশ বাজার এবং করণদিঘিতে সভা রয়েছে তার। লোকসভা নির্বাচনের ভোট ঘোষণার পর শাহ একবারই রাজ্যে এসেছিলেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করে গিয়েছিলেন তিনি। রবিবার দার্জিলিংয়ে তার সভা ছিল, তবে সেই সভায় উপস্থিত থাকতে পারেননি তিনি। সভায় উপস্থিত সকলের জন্য ফোন মারফত বার্তা পাঠান। পাহাড়ের শান্তি বজায় রাখতে গেরুয়া শিবিরের প্রার্থীকে নির্বাচনে জয়ী করার বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার রায়গঞ্জ ও মালদহ দক্ষিণে দুটি সভা করার কথা রয়েছে অমিত শাহের। আগামী 26 এপ্রিল রায়গঞ্জে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রয়েছে। এই কেন্দ্রে এবার তৃণমূলের কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে বিজেপি কার্তিক পালকে প্রার্থী করেছে। 2019 সালে এই আসনে বিজেপির টিকিটে জিতেছিলেন দেবশ্রী চৌধুরী, পরে তাকে কেন্দ্রের প্রতিমন্ত্রীও করা হয়েছিল। তবে এবার দেবশ্রীকে কলকাতা দক্ষিণ কেন্দ্রের টিকিট দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে তৃতীয় দফায় ভোট রয়েছে মালদহ দক্ষিণে। 2009 সাল থেকে টানা এই কেন্দ্রে জিতে আসছেন কংগ্রেসের আবু হাশেম খান চৌধুরী। এবার তারই পুত্র ঈশা খানকে এই কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তাকে হারানোর জন্য বিজেপি প্রার্থী শ্রী রূপবিন্দ্র চৌধুরীর উপরে ভরসা রাখছে গেরুয়া শিবির।
লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট পড়েছে 81.91% ভোট। এবার দ্বিতীয় দফাতেও উত্তরবঙ্গের 3 কেন্দ্রে ভোট রয়েছে। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি, তাই কোনো রকম ঝুঁকি নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর মতো হেভিওয়েট বক্তাদের দিয়ে শুরু হচ্ছে হাই ভোল্টেজ প্রচার সভা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কয়েকদিনের মধ্যে পাহাড়ের প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এমনি দিনে বাঘিনী আর ভোট হয়ে গেলেই বিড়াল, মমতাকে কটাক্ষ দিলীপের। এতদিন বাঘিনী, ভোট হয়ে গেলেই বিড়াল হয়ে মেও মেও। আমি মেয়ে, আমি মহিলা, আমাকে একা দেখুন ঘিরে ফেলেছে। যা কর্ম করেছেন তার ফল ভোগ করতেই হবে, আর কোনো সিম্প্যাথি পাবেন না। এভাবেই ফের তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের লোকসভা বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রোজকারের কর্মসূচির মতো সোমবার তিনি পূর্ব বর্ধমানের মির্জাপুরে মাঠে প্রাতঃভ্রমণে যান। তারপর তিনি উপস্থিত হন চায় পে চর্চা অনুষ্ঠানে দেওয়ানদিঘির মোড়ে। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ভোট হয়ে গেলেই উনি টার্গেট হন। এতদিন বাঘিনী ছিলেন, এখন বিড়াল হয়ে গিয়েছেন। তিনি কোনোভাবেই রেহাই পাবেন। যা কর্ম করেছেন তার ফল পাবেন। নেতাদের চোর বানিয়েছেন, চোরেদের নেতা বানিয়েছেন। যত ইলেকশন এগিয়ে আসছে ততই হারার ভয়ে হিংস্র হয়ে যাচ্ছে তৃণমূল। প্রধানমন্ত্রীর প্লেনে চড়া নিয়ে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, কারো বাপের টাকা চড়ছেন নাকি? 140 কোটির দেশের প্রধানমন্ত্রী, তার তো বাইডেনের থেকেও দামি প্লেনে চাপা উচিত। আমরা ভিখারি পার্টি নয়, ভিখারি দেশ নয়। যারা ভিখারি বানিয়েছে তারা এটা করছে। শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ, ওনারা এখানকার পরিস্থিতি জানেন না, বাইরে থেকে এসেছেন। ফরেনার তো আগে ভোটটা লড়ুন। শুনলাম একজন বিহার যাচ্ছেন, আরেকজন ভয়ে বেরোচ্ছেন না। এটা কি রাজনীতি করবেন? অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেন দিলীপ ঘোষ। বিজেপিকে 2 নম্বরই বলার পরিপ্রেক্ষিতে তিনি বলেন, উনি একমাত্র ভদ্রলোক, যার বাড়ির বউ থেকে চাকর বাকর কুকুর সবাইকে ইডি রাখছে। শোনা নিয়ে যাচ্ছে রাস্তায় চোর চোর বলে সবাই ডাকছে। ওর 14 পুরুষ চোর। আজ মুখ্যমন্ত্রীকে চোর চোর শুনতে হচ্ছে ওনার জন্য। সোমবার এসএসসি রায়দান নিয়ে দিলীপ ঘোষ বলেন, এ রাজ্যের লোক তাকিয়ে থাকে আদালতের দিকে আর কেন্দ্রীয় সরকারের দিকে। কেন্দ্রীয় সরকার উন্নয়ন করে আর আদালত জাস্টিস করে, এই সরকার কিছু করে না। কাথির প্রার্থীর নাম ঘোষণা। রাজ্যের 42 আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত বাম কংগ্রেসের। লোকসভা নির্বাচনের মাঝেই আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। মোট 4টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, যার মধ্যে বাংলার কাথি লোকসভা কেন্দ্রটি। এই কেন্দ্র থেকে লোকসভার লড়াইয়ে প্রার্থী করা হয়েছে উর্বশী ভট্টাচার্যকে। কাথিতে এক সময় দলের দায়িত্বে ছিলেন পেশায় আইনজীবী। এবার লোকসভা নির্বাচনে চেনা আসন থেকে লড়বেন তিনি। আর এই আসনে নাম ঘোষণা করে 24 আসনেই প্রার্থী তালিকা চূড়ান্ত করল বাম কংগ্রেস। কাথিতে প্রতিপক্ষ তৃণমূলের উত্তম বারিক, বিজেপির সৌমেন্দু অধিকারী। দলীয় সূত্রে খবর, উর্বশী ভট্টাচার্য পেশায় আইনজীবী, কলকাতার বাসিন্দা, কর্মক্ষেত্রেও কলকাতা। দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং দায়িত্বপ্রাপ্ত। কংগ্রেসের ওয়ার রুম এর চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিনি কাথিতে সংগঠনের দায়িত্বে ছিলেন। মাস কয়েক আগে প্রদেশ কংগ্রেসের তরফে তাকে পূর্ব মেদিনীপুর জেলা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। আর সেই কারণেই 24 লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হলো বলে মনে করছে ওয়াকিবল মহল। তবে কাথিতে হাত শিবিরের একাধিক মুখ থাকা সত্ত্বেও কেন বহিরাগত উর্বশীকে প্রার্থী করা হলো তা নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাম কংগ্রেসের জোট দণ্ডে কাথি আসন নিয়ে জটিলতা ছিল। প্রার্থী ঘোষণার আগেই সিপিএম এখানে দেওয়াল লিখন শুরু করে দিয়েছিল। কংগ্রেসের পূর্ব মেদিনীপুর জেলা নেতৃত্ব কাথিতে প্রার্থী চেয়ে প্রদেশ কংগ্রেসের অফিসে বিক্ষোভ শুরু করে। অবশেষে জোটের তরফে কাথিতে প্রার্থী দেবে কংগ্রেস। প্রার্থী হিসেবে কাথি লোকসভার অবজারভার উর্বশী ভট্টাচার্য এবং পূর্ব মেদিনীপুরের জেলা কংগ্রেসের সম্পাদক মাসুদ মল্লিকের নাম সামনে আসে। তবে উর্বশীর নামেই শেষমেশ প্রার্থী হিসেবে সিলমোহর দেয় প্রদেশ কংগ্রেস। বহিরাগত প্রার্থী দেওয়ার প্রস্তাবে কংগ্রেসের মধ্যেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। বাম কর্মীরা কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামতেই রাজি হচ্ছেন না। বাম কর্মীদের দাবি, কাথি লোকসভা কেন্দ্রে অধিকারী পরিবার বনাম তৃণমূলের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে বামফ্রন্ট প্রার্থী দিলে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসাতে পারত। কারণ বিধানসভার ফলাফল নজর দিলেই দেখা যাবে খেজুরি, ভগবানপুর, উত্তর কাথি এবং দক্ষিণ কাথি এই 4টি বিধানসভায় সিপিএমের ভোটে বিজেপি জয়লাভ করেছে। ফলে লোকসভায় সিপিএমের নিজস্ব প্রার্থী থাকলে বিজেপির সেই ভোটে থাবা বসানোর সুবিধা হতো বামেদের। সেই জায়গায় কংগ্রেসের নিজস্ব ভোট সিপিএমের থেকে অনেকটাই কম। ফলে দলীয় প্রার্থী না থাকায় ফের বামের ভোট রামে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাম প্রার্থীরা। আইএসএফে বড়সড় ভাঙন, ভাওতাবাজির দল, অভিযোগ তুলে তৃণমূলে যোগ। বসিরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা বিধানসভায় আইএসএফে বড়সড় ভাঙন।
এ রাজ্যে আইএসএফ খুনের উন্নয়ন করেছে। ভাঙড় দেখে আমরা আতঙ্কিত, পাশাপাশি আইএসএফ দল মিথ্যা ভাওতা ছাড়া আর কিছু জানে না, এমনই অভিযোগ তুলে হারোয়ার বকজুরি অঞ্চলে হাজী শেখ নুরুল ইসলামের নির্বাচনী কর্মী সভায় শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। আইএসএফ কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা ও ব্লক সভাপতি। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জা। আইএসএফ কর্মী শরীফুল সর্দার জানান, এ রাজ্যে উন্নয়ন পেতে গেলে তৃণমূল করতে হবে, আইএসএফ ছোট দল কিছু করতে পারবে না। আমাকে ভুল বুঝিয়ে দলে নিয়ে গিয়েছিল। হাজী নুরুল ইসলাম 2009 সালে আয়লা বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে ছিল, তার কাছে যখনই ছুটে গেছি সাহায্য পেয়েছিলাম, তাই হাজী নুরুল ইসলাম ও তৃণমূলকে ভালোবেসে তৃণমূলে যোগদান করেছে। রফিজুল মল্লিক জানান, আইএসএফের এ রাজ্যে খুনের উন্নয়ন করেছে, তাই ভাঙড় দেখে শিখেছি, তাই উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে। শতাধিক আইএসএফ কর্মী তৃণমূলের যোগদান প্রসঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা বলেন, আইএসএফ মানুষকে ভুল বুঝিয়েছে, ভাওতার দল, তাই বকজুরি অঞ্চলের কর্মীরা তৃণমূলে যোগদান করে বলে আমাদের কাছে আবেদন করেছিল। আমাদের জেলা নেতৃত্বের অনুমতি নিয়ে তাদেরকে তৃণমূলে যোগদান করিয়েছে। তারা মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে চায়। এ বিষয় নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে উত্তর 24 পরগনা জেলা আইএসএফের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন। তার দাবি, আইএসএফের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি, এটা মিথ্যা কথা। যারা একবার খাম চিহ্নে ভোট দিয়েছে তাদের অন্য জায়গায় ভোট দেওয়ার কথা মাথায় আসবে না, এটা অপপ্রচার চালানো হচ্ছে। বকজুরি অঞ্চলে আমাদের কোনো কর্মী তৃণমূলে যোগদান করেনি।